কে যাচ্ছে এবং হাসিনা পরবর্তী 2024-এর 5ই আগস্ট পরবর্তী আমাদের সেনাবাহিনীর আবারও জনঅবস্থায় ফিরে আসছে জেনারেল ওয়াকারের নেতৃত্বে। মূলত এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, কারণ নির্বাচনে গিয়ে আসছে, গুম খুনের সঙ্গে যুক্ত বা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার কার্যক্রম চলছে। তো সব মিলিয়ে ঘুরে ফিরে সেনাবাহিনী এখন সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তো সেই জায়গাতে আমরা আলোচনা করতে চাই সেনাবাহিনী কি জনস্থায় ফিরে আসছে কিনা। এবং আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন উনি মোটামুটি বাংলাদেশের সবার কাছেই পরিচিত, অত্যন্ত শ্রদ্ধার মানুষ, প্রিয় মুখ, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, যিনি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একজন সুপার স্কলার অফিসার, যিনি তার সেনাবাহিনী 30 বছরের জীবনের অধিকাংশ পরীক্ষাতে যিনি প্রথম হয়েছেন, সর্বোচ্চ নাম্বার স্কোর করেছেন, এবং তার প্রতি এক ধরনের ঈর্ষা বলবো, ক্ষোভ বলবো, ভীতি বলবো, এই সকল কিছু থেকে তাকে হাসিনা সরকার গুম করে রাখে প্রায় 8 বছর। 2009 সালে তাকে গুম করা হয় এবং তিনি হাসিনার পালিয়ে যাওয়ার পরে মুক্তি লাভ করেন। তো ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। আপনাকে এবং দর্শক শ্রোতাদের সবাইকে সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। আপনার এখানে লাইভে প্রথম আসতে পেরে আমি আনন্দিত। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি মুক্তি পেয়ে জানতে পেরেছি যে আপনি প্রথম আমার বিষয়টা নিয়ে আলোচনা করেছেন লেট ক্যাপ্টেন শহীদের সাথে, এবং মানুষ জানতে পেরেছে এবং পরবর্তীতে কর্নেল হাসিনাও এসে বলেছে, এবং এটা দিয়ে করে মানুষের আশা ফিরেছে, মানুষের সচেতনতা বেড়েছে, এবং এটা মানুষকে জাগরণ সৃষ্টির জন্য এবং সরকারের উপর চাপ সৃষ্টির জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এই জন্য আপনার প্রতি আমার এবং আমার পরিবার পক্ষে কৃতজ্ঞতা। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমরা সবাই খুব উদ্বিগ্ন ছিলাম, কারণ যেই দুঃশাসন যাচ্ছিল বাংলাদেশ থেকে, তো আসলে মিডিয়া কথা বলতে পারছিল না, কোনো গণমাধ্যমই কাজ করছিল না ঠিক মতো, কেউ কথা বলতে পারছিল না। সেই জায়গাটায় ধরুন আমরা চেষ্টা করছিলাম যতটুকু সম্ভব ভয়েস রেজ করা যায়, যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়া যায় মানুষকে। তো এই যে বর্তমান যে পরিস্থিতি, ধরেন জেনারেল মঈনুল আহমেদের হাত ধরে 111-এর মাধ্যমে সেনাবাহিনী কিন্তু একরকম ধরেন ক্ষতিগ্রস্ততার একটা কানেলে ঢুকে পড়ে। তো এই হাসিনা পরবর্তী প্রায় 14 মাস পার হয়ে গেল, এবং সেনাবাহিনী কি আপনি কিভাবে দেখেন? সেনাবাহিনী কি জন আস্থায় ফিরে আসছে? সব আপনি এটা দিয়ে যদি আলোচনা শুরু করি আমরা। আপনার প্রশ্নের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই মুহূর্তে একটু স্পর্শকাতর জটিল সব বিষয়ের মধ্যে আছে। এটা কোনো কুইক মানে এক বাক্যে কোনো অ্যান্সার দেওয়া যাবে না। তবে মধ্যখান দিয়ে যে নানান পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার মধ্যে দিয়ে সেনাবাহিনীর প্রতি মানুষের অনাস্থা সৃষ্টি হয়েছিল, তার পরবর্তীতে পর্যায়ক্রমে আমি মনে করি এই মুহূর্তে মামলাটা যেটা হয়েছে, এটা মানুষের মনে একটা বিশাল আস্থা ফিরিয়ে এনেছে, এবং যে 15 জন অফিসারকে হাজির করা হয়েছে, কেউ কেউ এটা নিয়ে তাদেরকে সাব জেলে রাখা হয়েছে ভিতরে, এবং তাদের এসি বাসে হচ্ছে, এটা সমালোচনা করছে। এটা অবশ্যই তাদের অধিকার আছে। তবে আমি মনে করি যে এটা একটা বিশাল অর্জন। এই পৃথিবীর ইতিহাসে কিন্তু 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে একসাথে এরকম কখনো ওয়ারেন্ট ইস্যু হয়নি। পৃথিবীর ইতিহাসে 15 জন সামরিক কর্মকর্তাকে এইভাবে কিন্তু একসাথে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এই বিশাল অর্জনটা আমাদেরকে চিন্তা করতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে আমরা বিতর্কে না জড়িয়ে আমরা সবাই চাই, আমি দৃঢ়ভাবে আগেও বলেছি, আবারও বলছি, যে আমরা কারোর উপর জুলুম হোক এটা চাই না, অবিচার হোক কারো চাই না। এখন ধরেন কমিশন এবং ট্রাইব্যুনাল যা তদন্ত করেছে, তার উপর ভিত্তি করে যারা চার্জশিট দাখিল করেছে, এখন স্বাক্ষরে যারা আসামি হয়েছে তারা নিজের যুক্তি প্রমাণ দিয়ে, তাদের সাক্ষ্য দিয়ে তারা তাদের নির্দোষ প্রমাণ করলে আমি চাই তারা মুক্তি পাক। আমি চাই না যে কেউ নির্দোষ শাস্তি পাক, কিন্তু সেনাবাহিনী যে হস্তান্তর করেছে এবং এটার মধ্যে কোনো জটিলতা হয়নি, এটাতে আমি মনে করি মানুষের রাস্তা। আমি তো আমার ফেসবুকে অসংখ্য প্রায় 2 লাখের কাছাকাছি আমার ফলোয়ার, ফেসবুকে মেসেজ পাচ্ছি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রাস্তাঘাটে দেখা হচ্ছে। আমি মনে করি যে কয়েক মাস আগে থেকে যে পরিস্থিতি ছিল, এই 8 তারিখে আপনার যে ওয়ারেন্ট বেরিয়েছে এবং 22 তারিখে হাজির হচ্ছে, এর মাধ্যমে আস্থা অনেকটা ফিরে এসছে আমি মনে করি। না, কিন্তু ধরেন যে সেনাবাহিনীর এই অফিসারদের বিরুদ্ধে মামলা হওয়া, পৃথিবীতে নজির নাই, কিন্তু পৃথিবীর কোন সেনাবাহিনী তো বাংলাদেশ সেনাবাহিনীর মতো এভাবে গুম খুনের সঙ্গে যুক্ত হচ্ছিল না ওইভাবে। পৃথিবীর কোন সেনাবাহিনী তার ব্রাদার অফিসারদেরকে এইভাবে মানে এইভাবে তো গুমে সহযোগিতাও করে নাই, তাই না? আমি যদি একটু ইন্টারফেয়ার করতে চাই, সেটা হচ্ছে
আপনারা যখন বলেন সেনাবাহিনী কর্মকর্তা বলেন, সেনাবাহিনী না বলে, কারণ এই কর্মকর্তারা সেনাবাহিনীর বা সেনাপ্রধানের অধীনের থেকেই সমস্ত কাজ করেনি, তারা করেছে এনএসআই, ডিজিএফ, র্যাবে গিয়ে। সুতরাং আপনি সেনাবাহিনী বলে আমার কষ্ট লাগে, আপনি সেনাবাহিনী এই সমস্ত অসাধু বিপদগামী কর্মকর্তা বলেন। না না, কিন্তু স্যার বেসিক ট্রেনিংটা তো সেনাবাহিনীর, এবং আমরা যেটা দেখছি যে সেনাবাহিনী তাদেরকে ওন করছে এখন পর্যন্ত। সেনাবাহিনী যখন তাদেরকে ওন করবে, যে এবং আপনি জানেন কিনা যে এইসব যারা অভিযুক্ত ব্যক্তি, তাদের মামলার খরচ পর্যন্ত আপনার সেনাবাহিনী বহন করার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনালি। আপনার পরিবারের পাশে কি কেউ দাঁড়িয়েছিল সেনাবাহিনীর? কেউ তো দাঁড়ায়নি। আপনার পরিবারকে যত রকম ভাবে হেনস্থা করা যায় সেই চেষ্টাই করেছে। তো আমরা ওভারঅল সেনাবাহিনী বলছি না, আমরা যেটা বলছি, আমাকে যে অপহরণ করেছে, জি আমাকে যে অপহরণ করেছে, এটা আমার মা এবং স্ত্রী থানা যখন জিডিএনটি করতে গেছে, 2বার যাওয়ার পরে 3য়বার যখন গিয়েছে, তখন তাদেরকে বলা হচ্ছে আপনারা আবার আসলে আপনাদের বন্দী করে রাখা হবে। মানে কি ভয়ানক অবস্থা। জি বলেন, সরি। জি, তো সেই জায়গাটা থেকে আর কি ধরেন আমাদের যে বিষয়টা, আমরা কিন্তু হাসিনা পরবর্তী সময়ে বারবার বলছিলাম, জেনারেল ওয়াকারের মনোযোগ আকর্ষণ করছিলাম যে আপনি 35 থেকে 50 জন ম্যাক্সিমাম দুর্বৃত্ত অফিসার, আপনি এদেরকে মানে এদেরকে আপনি পোষণ করেন না, এদেরকে পুষে রাখেন না, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আপনি ব্যবস্থা নেন। তো উনি সেটা করলেন না। ওনার এই যে হঠাৎ করে এই যে মমত্ব বোধ, এবং আমরা দেখছি যে হাসিনার সঙ্গে যে হ্যান্ড গুলো ছিল, সেই হ্যান্ড গুলো এখনো অনেক শক্তিশালী ওনার আশেপাশে। এবং জেনারেল ওয়াকার তো আপনার স্টুডেন্ট, তো এই বিষয়টা নিয়ে কোনো কথা হয় না আপনার সাথে, বা আপনি কোনো পরামর্শ দেন নেই? না, হয়েছে আপনার ওই যে আমি বলেছি তো, আমার সাথে উনি বলেছিল, তার আমি আপনাকে একটা রূপক একটা কথা বলি। মনে করেন আপনি একটা পরিবারের, আমরা 6 ভাই, আপনি আমার বড় ভাই, আমি মেজো ভাই, হ্যাঁ, আমার ছোট 4টা ভাই আছে আমাদের। তো 4টা ভাই আপনার উপরে জুলুম করেছে, তারপরে আমার কাছে এসে বললো, ভাই মেজো ভাই আমরা তো ভুল করে ফেলছি, আমাদেরকে একটু মাফ করে ব্যবস্থা করে দাও। আমি যদি আপনাকে বলি ভাই হিসাবে, ভাই বড় ভাই এটা ভুল করে ফেলেছে, মাফ করে দেন, এটা তো আমি বলতেই পারি, তাই না? এটা বলার মধ্যে কোনো আমি বড় অপরাধ দেখি না, যে আমি মেজো ভাই হিসেবে বড় ভাইকে বলতে পারি, বড় ভাই আপনি একটু ছোট ভাই ভুল করেছে, মাফ করে দেন। এবং আমি যখন তাকে বলেছি যে তারা জুলুম করেছে, তারা এই সে করেছে, তখন কিন্তু সে আবার আমার সাথে কোনো অ্যারোগেন্সি দেখায়নি বা কোনো আর্গুমেন্টে জানি, সে সরাসরি বলেছে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন। তো এই জন্য সে যে আপনার, আমি আমারটা শুধু কথা বলছি, আমি অন্যগুলোর কথা বলছি না। এই আমার মামলার সাথে যারা জড়িত, ওখানে 11 জনের নাম বেরিয়েছে ওয়ারেন্টে, যেমন 8 জনই তো পলাতক। তো এই 11 জনের মধ্যে সে এখন একটা ব্যাপার তো আছে অবশ্য, যে আমি সেনাপ্রধান থাকলে তখন আমার জন্য এটা খুব জটিল পরিস্থিতি হতো। যখন আপনারা জানেন আমাদের সেনাবাহিনীতে খুব ঘনিষ্ঠভাবে পারিবারিকভাবে এত বন্ধন আমাদের। তো এখন যদি আমার কাছে 10, 12, 15টা, আমি সেনাপ্রধান মনে করেন, 10, 12, 15টা অফিসারের ফ্যামিলি, স্ত্রী সন্তান যারা আমাকে আঙ্কেল ডাকে, আমি ভাবি ডাকি, তারা এসে দেখে কান্নাকারি শুরু করে, অথচ স্বাভাবিকভাবে একটা মানুষ হিসেবে তো মায়া হবে। আমার জন্য মনে করেন, আমার জন্য কিন্তু it took me 4 months, আমার 4 মাস থেকে আমার নিজের সাথে স্ট্রাগল করতে হয়েছে, যে এই সেনাবাহিনী আমার শিরা উপশিরা লোমকূপ পরমাণু সেনাবাহিনী, আমি আউট এন্ড আউট এ সোলজার। এখন এই আমার কমরেডসদের যাদের সাথে একসাথে ফাইট করেছি, যারা আমার অধীনে চাকরি করেছে বা আমার ছাত্র ছিল, এদের বিরুদ্ধে আমি যাবো কি যাবো না, এটা আমার জন্য একটা খুব বড় সমস্যা ছিল। মানে সমস্যা ইন দ্য সেন্স যে আমাকে নিজের সাথে নিজে যুদ্ধ করতে হয়েছে, যে আমি আমার ভাইদেরকে আমি আদালতে নিব কি নিব না। তো এটা তো আমি যদি এখন সেনাপ্রধান হতাম, যদি এরকম একটা অবস্থা হতো, আমি মনে করি আমিও হয়তো বলতাম যে স্যার মাফ করে দেন, এরকম কথা। এটাতে আমি খুব বিগ ডিল মনে করি না। অন্যান্য সে কি করেছে আমি সেটা বলছি, আমি মামলা তো শুধু বলছি। তো সেই অবস্থায় আমি তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে কথা চিন্তা করে, যে আপনি একটা হাদিস আমি বলেছি ওই দিনও, যে সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরি করে ধরা পড়েছিল, রাসূলুল্লাহ ইসলামের কাছে অনুরোধ করা হয়েছিল হাত যেন না কাটে। উনি বলেছেন যে এটা আল্লাহর হুকুম, আমি যদি আমার মা ফাতেমা করতো তাহলে তার হাত কাটার হুকুম দিতাম। এই কথা চিন্তা করে আমরা কিন্তু এখন যদি বলেন অনেস্টলি স্পিকিং, আমার মানে তাদের মায়া লাগে না তা না, কিন্তু আমি আবেগ আর আইন দুই জিনিস। আমি আবেগের ঊর্ধ্বে উঠে, অনুরাগের ঊর্ধ্বে উঠে আমি চেয়েছি যে ভবিষ্যতে যেন এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যারা অপরাধী তারা বেকসুর খারাপ হয়ে যায়, আমি দোয়া করি আল্লাহর কাছে। কারণ আমার কারণে যেন কেউ কোনো নিরাপদ ব্যক্তি সাজা না পায়, এটা আমি আল্লাহর কাছে কামনা করি। তো যারা অপরাধী তারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তাহলে কিন্তু ভবিষ্যতে যারা এই সরকারে যাবে, কোন সরকারই কিন্তু ফ্যাসিস্ট কায়দায় গুম করে চিন্তা করবে না।
যারা এই জেনারেলরা বা কর্নেলরা যারা বিভিন্ন বাহিনীতে যাবে, সেনাবাহিনীর বাইরে, এনএসআই, ডিজিএফআই, র্যাবে, তারা কিন্তু অন্ধ আনুগত্য করার দৃষ্টতা দেখাবে না। তারা বুঝবে যে না, আমাদের এরকম কঠিন সাজা পেতে হবে। আমি এই উদ্দেশ্যে করেছি যে নেক্সট 50 ইয়ার্স, 100 ইয়ার্স এই দেশে যেন ফ্যাসিস্ট তৈরি না হয়, কোনো অন্ধ আনুগত্য করা মুজিব জিয়ার মতো খুনি তৈরি না হয়। আমার কোনো প্রতিহিংসা না, জিজ্ঞাসা না, প্রতিশোধ নয়। আমি শুধু এই মাত্র করেছি, দেশের স্বার্থে করেছি আমি, এবং জনগণের কারণে। যদি দেখেন এটা একটা যদি হয়ে যায় এবং বিচার হয়, তাহলে কিন্তু আমি, হাসিন, আরমান, হুমাম, মাইকেল চাকমা, ক্যাপ্টেন মারুফ, আমাদের অ্যাম্বাসেডর মারুফ, আমাদের মতো পরিবারগুলি এত অসহায় অবস্থায় থাকতে হবে না, অসহায় অবস্থায় থাকতে হবে না। বাংলাদেশের জন্য ভবিষ্যতে কোনো পরিবার এরকম অবস্থা থাকতে না হয়। আমার ছোট 2 সন্তানকে আমার স্ত্রী সংসার বড় হয়েছে, তার সংসার সে গয়না বিক্রি করে সংসার চালিয়েছে, আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে, বাচ্চা সন্তানদেরকে নিয়ে সে সারাক্ষণ আতঙ্কে থাকতো। এই প্রতিটা পরিবারের তো একই অবস্থা। আমার মা 2 বছর 10 মাস কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে চলে গেলেন। আমার মা ছিল না, আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু ছিল। আমি আমার বইটাতে আমি একটা মা কিনে চ্যাপ্টারে লিখেছি যে আমার মা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আমি হয়তো চিন্তা করতাম যে তাদের আমি ক্ষমা করে দিব না। অবশ্য প্রসিকিউশন থেকে আমাকে বলা হয়েছে যে আপনি যদি ইভেন, যেহেতু আমরা প্রসিকিউশন এবং গুম কমিশন ইনভেস্টিগেট করে পেয়েছে, আপনি যদি ডকে দাঁড়িয়েও বলেন যে আমি তাদের ক্ষমা করে দিলাম, রাষ্ট্র ক্ষমা করতে পারে না, কারণ রাষ্ট্রের দায়িত্ব ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, রাষ্ট্র সেটা করবে। কোন খুনির সন্তান, মানে খুন হওয়া ব্যক্তির সন্তানও যদি এসে ডকে দাঁড়িয়ে বলে আমার বাবাকে খুন করার এই অপরাধে মাফ করে দিলাম, রাষ্ট্র কখনো মাফ করে না। যাই হোক, এখন আমার উদ্দেশ্য ছিল ওটাই যে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে এই যেন কোনোদিন এরকম ফ্যাসিস্ট না আসে এবং কেউ অন্ধ আনুগত্য না করে। আমাদের শপথ কিন্তু সংবিধান, জনগণ, ব্যক্তি গোষ্ঠী দল নয়। এটা আমরা ভুলে গিয়েছিলাম, যারা করেছে ভুলে গিয়েছিল এটা। জি ভাই বলেন। কিন্তু ধরেন দুর্ভাগ্যজনক হচ্ছে, আপনি যদি দেখেন যে 5ই আগস্টের পরে যে জায়গাগুলো আমরা সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলাম, ধরেন আমি ব্যক্তিগতভাবে জেনারেল ওয়াকারকে আমি তার বিভিন্ন সূত্রে আমার সঙ্গে আমি যোগাযোগের চেষ্টা করেছি। আমি বলেছি যে আপনি যেহেতু সামহাও এই বিপ্লবের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আসেন আমরা এটাকে অন করি, আমরা অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াই, আমরা এদের বিচার নিশ্চিত করি, আমরা এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নেই এবং আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে। যে ডক্টর ইউনূসকে আমরা পূর্ণ সমর্থন সহযোগিতা করার চেষ্টা করেছি। জেনারেল ওয়াকার আমাদের সঙ্গে কোনো যোগাযোগ সামহাও করেন নাই। আমরা বারবার রিকোয়েস্ট করেছি যে আসেন আমরা কথা বলি, আমি বিপ্লবটাকে আমরা একটা স্ট্রং অবস্থায় নিয়ে যাই। কিন্তু উনি হাঁটলেন, আমরা যেটা দেখলাম, উনি হাঁটলেন উল্টা পথে। আপনি যদি দেখেন যে আপনি কি আয়নাঘরে ছিলেন? আপনি আয়নাঘরে ছিলেন? আমাকে জিজ্ঞাসা করছেন? জি, আপনিও আয়নাঘরে ছিলেন। এটা দিয়ে মানে জি 2998 ঘন্টা। জি, জেনারেল ওয়াকার কি স্বীকার করেন যে আপনি আয়নাঘরে ছিলেন? জেনারেল ওয়াকার বা আর্মি থেকে তো বলা হয় যে আয়নাঘরই নাই, আয়নাঘরের আলামত করা হয়েছে, আয়নাঘরের আলামত না, আর্মি তেমন কোনো কিছু করা হয়েছে বলে মানে আমি যদি বলার অনুমতি দেন, আমি অগস্ট মাসে মুক্তির স্যার, আয়নাঘরের আলামত যে নষ্ট করা হলো পরিদর্শনের আগে, আয়নাঘরের আলামত নষ্ট, এটা আমি খবর পেয়েছি, খবর নিয়েছি অ্যাকচুয়ালি, যারা ভিতরে আছে তাদের মাধ্যমে আমি একটা শতভাগ নিশ্চিত হয়ে বলছি যে এটা আপনার এই 5 তারিখের পর থেকে পরবর্তী 2-3 দিনের মধ্যে এটাকে ধ্বংস করা হয়েছে। কার আদেশে করা হয়েছে জানি না, কিন্তু জেনারেল হামিদ তখন ডিজি ছিলেন, ওই অবস্থায় ধ্বংস করা হয়েছে। আমি ওখানে যে ডিউটিতে ছিল, আমার ওখানে ডিউটিতে ছিল, এমন একজনের কাছ থেকে নিশ্চিত হয়ে বলছি কথাটা, যে 5 তারিখ থেকে নিয়ে 7 তারিখের মধ্যেই, 8 তারিখের মধ্যেই এগুলো সব সম্পন্ন করা হয়েছে। তখন কিন্তু জেনারেল হামিদ ডিজি, এখন ডিজি কি স্বপ্রণোদিত হয়ে করেছে না কারো নির্দেশে করেছে, এটা আমার জানার কোনো সুযোগ নাই। না, কিন্তু পরবর্তী যে ডিজি এসছে 12 অগস্ট এসেছিল, জেনারেল ফয়েজ, যিনি এখন পরবর্তীতে আপনার প্রমোশন হয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল আছে, আমি ওনার সাথে কথা বলেছি। উনি আমাকে বলেছেন যে না স্যার, আমি গিয়ে এই অবস্থায় পেয়েছি এবং আমি নিশ্চিত হয়েছি অন্য সোর্স থেকে, ওখানে ডিউটিতে ছিল অন 5th, 6th, 7th, যে এটা ওই 2-3 দিনের মধ্যেই শেষ হয়েছে, নষ্ট করা হয়েছে। তবে নষ্ট করার চেষ্টা করলে তো তারা পারেনি। আপনি দেখেছেন, আমরা যখন নিয়েছি, আমরা সবাই আমি বলেছি যে এখানে দেয়াল যে ভেঙে দিয়েছে দেখা যাচ্ছে, ভেন্টিলেটর ছিল না, ভেন্টিলেটর বানানো হয়েছে, লোহার গ্রিলের দরজা, কাঠের দরজা বানিয়েছে, ছোট কামরা ভেঙে বড় কামরা করেছে,
এগুলি তো আলামত স্পষ্ট দেখা গেছে, আপনি এখন আমার কাছে এগুলি ভিডিও স্টিল ছবি আছে। তো তারা চেষ্টা করেছে, পারেনি, কিন্তু এই চেষ্টা করাটা আমি মনে করি এটা অত্যন্ত অন্যায় করেছে। আলামত ধ্বংস করা তো অপরাধের সাথে সামিল হওয়া। জি, তো এখন ধরেন এই জাতীয় অপরাধ করেছি, এটাকে ঢাকার মানে এই জাতীয় অপরাধীদেরকে আপনি সেনাবাহিনীর ভেতর থেকে সরানোর ব্যাপারে জেনারেল ওয়াকার কি আপনি তৎপর মনে করেন? যে মানে সেনাবাহিনীর যে সম্মান যতটুকু নষ্ট হলো, আমরা অ্যাকচুয়ালি আমাদের সেনাবাহিনীকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে মানুষের যে শ্রদ্ধা জায়গা ছিল, সেই জায়গাটা নেয়ার জন্য জেনারেল ওয়াকার কি সচেষ্ট, তৎপর? উনি কি বুঝতে পারছেন বিষয়টা? মানে অনেক ডাইনামিক্স যেখানে কাজ করে, আপনি দেখেন উনি কিন্তু আমার মুক্তির পর আমার সাথে দেখা করেছে, এবং উনি নিজে তদন্ত কমিটি করে কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু উনি একদম পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছিলেন। যেখানে বিডিআর এর হত্যার কিন্তু লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর নেতৃত্বে 4 জনের সদস্য কমিটি ছিল, 4 জনের কমিটি ছিল। আমার এটাতে উনি একজন অতিরিক্ত মেজর জেনারেল দিয়েছেন, এবং খুব দ্রুত এটা শেষ করে দ্রুত উনি রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছেন ডিজিদেরকে, যারা তখন কর্মরত ছিল। সেখানে তো এটা পরবর্তীতে যারা মনে করেন তারা তাদের বিরুদ্ধে জানুয়ারি মাসে ওয়ারেন্ট বের হলো, তারপরে তারা পালিয়ে গেল এলপিআর থাকা অবস্থায়, এগুলো তো অবশ্যই মানুষ প্রশ্ন করবেই, মানে প্রশ্ন করার সুযোগ যেহেতু রয়েছে। তো যেহেতু কি অ্যাকচুয়ালি হয়েছে জানি না, আমি অনুমান নির্ভর কিছু বলতে চাই না। ডাইরেক্টর যারা ছিল তাদের ব্যাপারেও তারা তো এখনো তারা চাকরিতে আছে কিনা, একজন তার রিটায়ারমেন্ট চলে গেছে, তৌহিদ যে প্রথমে ছিল যে আমাকে অপহরণ করেছে যে ডাইরেক্টর, কিন্তু বাকি যে 4 ডাইরেক্টর তারা তো যখন ওয়ারেন্ট বের তখন তারা চাকরিতে ছিল। তো তাদের ব্যাপারেও হ্যাঁ, এখানে একটা কথা থাকে যে লিগেসি ক্যারি করা, তারা লিগেসি ক্যারি করেছে, কিন্তু তারা তো এটার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি। তারা চেষ্টা করেছে বলে আমাকে জানিয়েছে, যেটা আমি বলেছি অলরেডি, তারা আমার সাথে দেখা করেছে, আমাকে বলেছে স্যার আমরা চেষ্টা করেছি, পারিনি, আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু এটা তো এখন আইনের দৃষ্টিতে আবেগ দিয়ে চলে না আইন। এখন তারা আবার আমি এখন কি অবস্থা তাদের স্ট্যাটাসটা এটা আমি জানছি না। তারা আছে ওখানে আছে, তারা কর্মরত কি কর্মরত না, তাদের কি অবসর দেওয়া হয়েছে না বরখাস্ত করা হয়েছে বা কিছু, এটা আমি জানি না। তবে এখানে একটা প্রশ্ন আসছে এটা এই প্রসঙ্গে যে আপনার 2 সপ্তাহ না 3 সপ্তাহ আগে যে 3rd অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যে ওয়ারেন্ট বের হয়ে তখন তারা চাকরিতে নেই বলে ধরে নেওয়া হবে, এটা নিয়ে প্রশ্ন হচ্ছে কেউ তৈরি করে করলো কেন। কিন্তু কথা হলো যে এটা তো বেসামরিক প্রশাসন বা পুলিশের জন্য আগে থেকে প্রযোজ্য ছিল। তো সেনাবাহিনী তো দেশের অংশ হিসেবে দেশের আইনের বাইরে নয়, তারা এটা আগেই কেন ছিল না, এটা আমার একটা প্রশ্ন। যে এটা শুধু কেন বেসামরিক প্রশাসনে যারা বা পুলিশের জন্য তাদের জন্য ছিল, এটা সেনাবাহিনীর জন্য ছিল না? কারণ তারা যে সমস্ত অপরাধ করেছে তাদের মধ্যে এখন 4টা অপরাধের কোনো আইন সেনাবাহিনীতে নাই। আমরা যখন যুদ্ধ করি, যুদ্ধ সামনাসামনি যুদ্ধবন্দী নেই, আমরা অ্যাবডাক্ট করি না, আমরা অপহরণ করি না, আমাদের জন্য অপহরণের কোনো আইন নাই। আমরা যখন যুদ্ধবন্দী নেই, এটা আইনি ভিত্তি আছে। 93,000 পাকিস্তান সেনাবাহিনী সৈনিক 1973 সাল পর্যন্ত ভারতে বন্দী ছিল, পিওডব্লিউ প্রিজনার অফ ওয়ার। এটাও কিন্তু আনলফুল ডিটেনশন নয়। তো তারা অ্যাবডাক্ট করেছে, তারা আনলফুল ডিটেনশন করেছে, এগুলো অপরাধী। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি আমাদের কোনো আইন নাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের কোনো আইন নাই। তো এগুলো বিচার করতে হলে তো আপনার বাইরের কোর্টে ছাড়া করার কোনো সুযোগই নাই। আমি দেখছি অনেক সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, হ্যাঁ যদি সেনাবাহিনীর আইনে হয়ে থাকতো, সেনাবাহিনী করতে পারতো, সেটা ভিন্ন কথা। তো তারা তো এমন অপরাধ করেছে যেগুলি সেনাবাহিনীতে কোনো আইনই নাই, তাহলে আপনি কি তারা এই অপরাধের জন্য শাস্তি পাবে না? এটা তো অনৈতিক কথা, এটা তো অস্বাভাবিক কথা। তো এটার জন্য তাদেরকে বেসামরিক কোর্টে আদালতে আসতেই হবে, এবং পৃথিবীতে এটা এমন প্রথম নয় যে এরকম কর্মকর্তা। আমাদের কেন দেখেন, জেনারেল রেজাকুল হায়দার, তারপরে জেনারেল রহিম, তারপরে আপনার যে কর্নেল সাইদ 7 খুনের যে নারায়ণগঞ্জের, এখন জেনারেল জিয়া, জেনারেল মুজিব, তারা কি বেসামরিক আদালতে বিচারাধীন না? তাহলে ওটা মানে যারা বলছে সামরিক আইনে তাদের বিচার করতে পারবে, এটা তারা না জেনে বলছেন। যদি সঠিক আইন জানেন, আমি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা ব্রাঞ্চ আছে, জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ বলে, আমরা জ্যাক ব্রাঞ্চ বলি সংক্ষেপে, এবং ওটা প্রধান একজন ব্রিগেডিয়ার জেনারেল হয়, ল পাস করে তারা আর্মিতে ঢুকে, এবং তারা অফিসার হিসেবে আমাদের আইনগত বিষয়ের মতো পরামর্শ দেয়। আমি 2 জন সাবেক এই জ্যাক ব্রাঞ্চের হেডের সাথে কথা বলেছি, 2 জনই আমাকে নিশ্চিত করেছে স্যার এই চ্যাপ্টার একটা আইনও আমাদের বিচার করার মতো নাই। তো তাহলে এরা কি আইন নাই দেখে তারা কি মাফ পেয়ে যাবে? এটা তো হতে পারে না। ইনজাস্টিস এনিওয়্যার ইজ টু জাস্টিস এভরিওয়্যার। তো এটা তো তাদেরকে শাস্তি পেতেই হবে।
এখন কে কতটুকু অপরাধ করেছে এটা তো সাক্ষ্য প্রমাণিত হবে আদালতে, এটা ব্যাপারে আমার কিছু বলার নেই। কিন্তু সেনাবাহিনীর ভিতরে বাইরে সাজা পেতে পারবে, এই ধরনের আইনে বিচার করতে পারবে না, এটা তো হাস্যকর কথা। কিন্তু আমার মনে হলো আমাদের আলোচনার শুরুতে আপনি এই যে এই যারা গুম খুনের অভিযোগে অভিযুক্ত তাদেরকে যে এসি বাসে নিয়ে আসে আলাদা সাব জেলে রাখা, আপনি একটু মৌন সমর্থনের মতো আমি দেখছি আপনার, এটা কি ঠিক হচ্ছে? এটা কি সেনাবাহিনীর? আমি মৌন সমর্থন দিচ্ছি আমি বলছি না, আমি ব্যক্তিগতভাবে নীতিগতভাবে আমি সেনাপ্রধান হলে আমি এই ধরনের ব্যবস্থা করতাম না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে দিস ইজ ভেরি মানে ট্রিফলিং ম্যাটার। এই জিনিসটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে আমার লাভ কি? সে কি 5 স্টার হোটেলে আছে না মাটিতে আছে, সে কি বিরিয়ানি খাচ্ছে না রুটি খাচ্ছে, এটা যে বড় কথা হলো সে সুবিচার পাচ্ছে কিনা, এখানে বিচার যথাযথ হচ্ছে কিনা, সাক্ষ্য সাবুত যেগুলো আছে এগুলো হচ্ছে ওইদিকে আমাদের ফোকাস করা দরকার। এটা নিয়ে আমরা অযথা বাড়াবাড়ি করে লাভটা কি হবে আমাকে বলেন, আমাকে মানে না। কিন্তু স্যার অপরাধীদের পেছনে যদি বিচারক যদি দেখে, প্রসিকিউশন যদি দেখে যে এই অপরাধীদেরকে বিশেষ ব্যবস্থায় সেনাবাহিনী আদর করছে, আদরে রেখেছে, এরা সাব জেলে নাই, এরা সাব জেলে আছে, এরা সাধারণ জেলে নাই, এটা তো মানসিক চাপ হয় বিচারকের। আমি একটু বলি আপনাকে, আদালতের বিধানের আমি চিফ প্রসিকিউটরের সাথে কথা বলছি, আদালতের বিধান আদালত বলবে তাকে কারাগারে প্রেরণ করা। কোন কারাগারে রাখবে, ঢাকা, কাশিমপুর, নারায়ণগঞ্জ বা ঢাকা শহরে কোন সাব জেল বা ঢাকার বাইরে কোন সাব জেল, এটা কিন্তু এন্টায়ারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী হয়। এবং সেই হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন দিল এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কেন তারা এটা সাব জেলের অনুমতি দিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে, সাব জেলের প্রজ্ঞাপন জারি হয়েছে। এবং সেই হিসাবে আপনারা জানেন যে একটা বিল্ডিং ওখানে উঁচু তার কাটা দিয়ে বেড়া দিয়ে এটাকে সাব জেলের মতো বানানো, জেলের মতোই বানানো হয়েছে। তো এখন সাব জেলটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। আপনারা আমি মনে করি উপদেষ্টাকে আপনারা সরাসরি প্রশ্ন করেন আপনি এটা কেন অনুমতি দিলেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আমি অনুমতি দিতাম না, আমি সেনা প্রধান হলে আমি হয়তো অ্যাপ্রোচ করতাম না। এখন সেনা প্রধান অ্যাপ্রোচ করেছেন না, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নিজে সামরিক কর্মকর্তা হিসেবে উনি স্বপ্রণীত করেছেন, এটা আমার ফার্স্ট হ্যান্ড কোনো নলেজ নেই। আপনার কি না হলে ভালো হতো বলে মনে করি। জি বলেন। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীরকে আপনি কি মনে করেন, মানে আপনি কি কতটুকু কনফিডেন্ট তার প্রতি, উনি একটা রাইট ডিসিশন নিজে নিজে নিতে পারেন সিদ্ধান্ত, বা গত 14 মাস ওনার পারফরমেন্স আপনার কি মূল্যায়ন? আমি ব্যক্তিগতভাবে কারো সমালোচনা করা পছন্দ করি না। সমালোচনা করা বিপদের পর্যায়ে পরে যে তারা নির্দেশ করেছে না স্যার, এগুলো হচ্ছে রাষ্ট্রের স্বার্থে আমাদেরকে অনেক কথাই বলতে হয়। এখন গীবত বা সমালোচনা এভাবে ভাবলে আমরা অনেক কথাই বলতে পারবো না। আমি আপনার সাথে না, রাষ্ট্রের স্বার্থে কিন্তু যেখানে কোরআন বলেছে যে গীবত করা নিষেধ, হ্যাঁ আমি আপনাকে এখানে রেফারেন্স দিচ্ছি। আমি কেন জেনারেল মঈন বা যারা জুলুম করেছে তার বিরুদ্ধে বলি। সূরা নিসা 4 নম্বর সূরা 148 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ জালিমের মন্দ প্রচার ছাড়া আর কারো মন্দ প্রচার পছন্দ করেন না। তো সেই হিসেবে জালিমের মন্দ প্রচার করা যায়, এটা কোরআন অনুযায়ী সিদ্ধ, জায়েজ, অনুমতি প্রাপ্ত। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমার সাথে সরাসরি কোনো জুলুম করেননি, সেই হিসাবে আমার সেই যদি আমি কিছু বলি এটা কিবাদের পর্যায়ে পড়ে যাবে। আর আমার ব্যাপারটা তো আপনি ভালো করে জানেন যে আমার একটা সব আগুন লেগে যেতে পারে। না ব্রিগেডিয়ার আজমি ধরেন তিনি তো জুলুমকারীদেরকে সহায়তা করছেন, জুলুমকারীদেরকে কমফোর্ট দিচ্ছেন। সেই জুলুমকারী যারা মানুষকে গুম করে রেখেছে বছরের পর বছর, যারা নির্মম ভাবে হত্যা করেছে, মানুষকে সহায়তা করেছে, নির্দেশ দিয়েছে, তাদেরকে তিনি আরাম কমফোর্ট দেওয়ার চেষ্টা করছেন। তো এটাও তো জুলুমকে সহযোগিতা করা। আমি জুলুমের সব হচ্ছে না, তো আমি সেই হিসাবে মজলুম না হয়ে আমি এটা হতে চাচ্ছি না। আপনি 111-এর পরে কিন্তু সাব জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী সাব জেলে ছিলেন ঢাকা শহরে, মানে জেলের বাইরে। তাহলে আপনারা এখন অনেক মন্ত্রী মিনিস্টার আবার জেলে আছে, চিফ ইলেকশন কমিশনার। না তাহলে ধরেন এক যাত্রায় কেন পৃথক ফল হবে আপনারা দাবি করেন? আমি এটাকে জাস্টিফাই করতে যাচ্ছি না, কোনো জাস্টিফাই আমি বলছি যে এটা একটা মানে বিচার প্রক্রিয়ার মধ্যে, আমি বলছিলাম যে বিচার প্রক্রিয়ার মধ্যে আমি এটা সমর্থন করছি। আমি আরো বলছি, আমি আপনাকে বলেছি আমি সেনা প্রধান হলে আমি আমি জানি না যেন ওয়াকার করেছি কিনা, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আমি এই অনুমতি দিতাম না। কিন্তু আমি এটাকে বলছি যে এটাকে আমি জাস্টিফাই করার জন্য বলছি না, আমি বলছি যে
এটা নিয়ে আমরা অযথা জিনিসটা মানে চিন্তা না করে আমরা বিচারটা যেন সুষ্ঠু হয়, সুন্দর হয়, সুবিচার হয়, এটার দিকে আমরা ফোকাস করি। আমি সেই জিনিসটা গুরুত্ব দিচ্ছি আর কি।